এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে, সপ্তাহান্তের এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। কয়েকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা আজ আপনাদের জবাব চাই বাংলাতে আমি জানাতে চাই বা দেখাতে চাই, বা বলতে পারেন চোখে আঙুল দিয়ে দেখাতে চাই। এই শব্দবন্ধগুলো ব্যবহার করছি বলে ক্ষমা প্রার্থী আমি, কিন্তু চোখে আঙুল দিয়েই দেখাতে চাই। তার কারণ একটা অশনি সংকেত নিয়ে আমরা আজ থেকে নয়, 1 বছর আগে থেকে কথা বলছি। এই 1 বছর আগে থেকে আমরা আপনাদের একটা শব্দবন্ধ, যেটা বাংলা মিডিয়াতে আমরা লাগাতার বলে গেছিলাম এবং পরবর্তীকালে অন্যান্যরাও আলোচনার মধ্যে নিয়ে এসেছে, সেটা হলো ডিপ স্টেট, গুপ্ত রাষ্ট্র। এই গুপ্ত রাষ্ট্র কি? খুব সহজভাবে এর আগেও আমরা বোঝানোর চেষ্টা করেছি, এখনো আমরা বলছি। কোনো দেশ যদি খুব বড় হয়ে যায়, কিছু কিছু পাওয়ারফুল লোকের সারা পৃথিবীতে তাদের প্রবলেম হতে শুরু করে। কোনো দেশ, ধরে নিন ভারতবর্ষ, যদি খুব বাড়ে, তাহলে সিআইএ এর প্রবলেম হতে শুরু করে। আজকে যে কথাগুলো বলবো, সে কথাগুলো খুব মন দিয়ে শুনুন এবং ক্লিপগুলো বিপুলভাবে শেয়ার করুন। তার কারণ যে কথাগুলো আমি আজ বলছি, সেগুলো আপনাকে এফেক্ট করতে হয়তো খুব বেশি হলে 1 মাস, 2 মাস বা 3 মাস। আমি কেন এই কথাগুলো বলছি? শুরুতেই আমি দুটো ছবি দেখাবো। একটা ছবি আপনার খুব পরিচিত, সেই ছবিটা প্রথমে দেখাই। এটি 1 বছর আগে, ঠিক 5ই আগস্ট 2024-এর ছবি, বাংলাদেশের ছবি। ফুল ফ্রেমে বাংলাদেশের যে ছবি, সেই ছবিতে আমরা প্রথমে নজর দিই। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবি নৈরাজ্যের ছবি, বাংলাদেশের ছবি। সেই ছবি আপনাদের পরিচিত, কিন্তু মুশকিলটা হলো এই ছবিটারই একটা পুনর্নির্মাণ করার চেষ্টা করছে ভারতের কিছু রাজনীতিবিদ। আমি কেন এই কথাটা বলছি? তার কারণ ভারতের কিছু রাজনীতিবিদ চাইছে মনে প্রাণে ঠিক এভাবেই দিল্লিতে, ঠিক এভাবেই শাহিনবাগে, ঠিক এভাবেই ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে বা প্রধানমন্ত্রীর দপ্তরে এভাবে ঢুকে পড়বে, এভাবে ক্ষমতা দখল করবে বা অভ্যুত্থান করবে। খুব স্পষ্ট ভাষায় হেরে ভূত হয়ে গেছে যারা রাজনীতিবিদরা, তারা এবার শেষ চেষ্টা করছে ভারতবর্ষে একটি অভ্যুত্থান করার বোধহয়, এবং সেই অভ্যুত্থানের ছবিটা অনেকটা এরকম হয়। এরপরের আরেকটা ছবি আপনাদেরকে আমি দেখাবো। এটি বাংলাদেশের ছবি এবং আরেকটা ছবি, সেটাও বাংলাদেশের, কিন্তু এই ছবিটা খুব বেশি বোধহয় আপনারা দেখেন। এই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। যাকে জুতো মারা হচ্ছে, গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে টেনে হিচড়ে পেটাতে পেটাতে নিয়ে যাওয়া হচ্ছে, সে বাংলাদেশের প্রাক্তন নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার নুরুল হুদা। নুরুল হুদা আজকে থেকে নয়, দীর্ঘদিন ধরে ইলেকটোরাল পলিটিক্সের অত্যন্ত বিদ্বজন একজন মানুষ। এই নুরুল হুদা, এই নুরুল হুদাকে কেন্দ্র করে আপনারা জানেন যে কিভাবে বাংলাদেশে একটা পলিটিক্স তৈরি হয়, যে আসলে নুরুল হুদা নাকি গোটা ইলেকশনটাই কোনো একটা ভাবে ম্যানিপুলেট করে সমস্ত ভোট শেখ হাসিনার দিকে ট্রান্সফার করিয়েছিলেন। এর জন্য অনেকগুলো উপায় ছিল, কিন্তু বাংলাদেশের মানুষকে একটি উপায় বেছে নিতে কিছু এনজিও, নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনুসের গ্যাং এবং তার পেছনে মার্কিন ডিপ স্টেট উদ্বুদ্ধ করে। এবং এই ছবিটাই বোধহয় এখন ভয় লাগছে আমাদের দেশের কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি ইত্যাদি ইত্যাদি যে দলগুলো রয়েছে, তারা চেষ্টা করছে। আমি কেন এই কথাগুলো বলছি খুব ভালোভাবে বুঝুন।
ভারতবর্ষ এই মুহূর্তে যে জায়গাতে রয়েছে, ভারতবর্ষ আজ না হয় কাল, কাল না হয় পরশু আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে, এটা অনেকে বলছেন। চায়না এবং ভারত যদি বেশি কাছাকাছি চলে আসে আমেরিকার জন্য প্রবলেম। আবার ভারতের চিরবন্ধু রাশিয়া এবং চায়না এবং ভারত যদি এই ব্রিক্সের কারেন্সিও নিয়ে আসে, এটা আরেকটা গল্প, যে গল্পটা পরে কোনো দিন বলবো। ব্রিক্সের কারেন্সি অর্থাৎ সারা পৃথিবীতে এই মুহূর্তে বাণিজ্যটা কিভাবে হয়, ডলারে হয়। এখন ব্রিক্স দেশগুলো অর্থাৎ ভারত, রাশিয়া, চায়না তারা বলছে আমরা আমেরিকার এই দাদাগিরিটা মানবো কেন, আমরা ডলারে কেন পে করব। মানে ধরুন আপনি আলু কিনতে গেছেন, আপনি আলু কিনতে গিয়ে যে আলু বিক্রি করছে সে বলছে আমি যদি আলু দেওয়া বন্ধ করে দিই তাহলে কিন্তু তোমরা আলু খেতে পারবে না, তোমাকে ডলারেই পেমেন্টটা করতে হবে। আমি বলছি ভাই আর ডলারে কেন পেমেন্ট করবো, আমার তো টাকা পেমেন্ট করার অপশন। ও বলছে না না, টাকা পয়সা এই ওই রুবেল টুবেল এই সমস্ত কিছু আঞ্চলিক টাকা, আঞ্চলিক মুদ্রা। ডলারটা নাকি আন্তর্জাতিক মুদ্রা। বিভিন্ন সময় বিভিন্ন যুগ ধরে পশ্চিমী দেশগুলো, আমেরিকা বা ইউরোপ, তারা একটা চাপিয়ে দিয়েছে যে ওরা যা কিছু করে সেটা ইন্টারন্যাশনাল, ওরা যা কিছু করে সেটা আন্তর্জাতিক, আর আমরা যা কিছু করি সেটা আঞ্চলিক। মিডিয়ার ক্ষেত্রেও তাই। আমেরিকায় 20 জনের স্যাম্পল সার্ভে নিয়ে সারা পৃথিবীর ওপরে কিভাবে খেতে হয়, কোন হাত দিয়ে খেতে হয়, সমস্ত কিছুর সার্ভে রিপোর্ট আমেরিকা বা ইউরোপিয়ান দেশগুলো প্রকাশ করে দেয়। আবার ইউরোপিয়ান মিডিয়া তারা নিজেরাই ঠিক করে নেয় তারাই আন্তর্জাতিক মিডিয়া। তারা বোঝেই না নন্দীগ্রাম কোথায় আর কাঁচরাপাড়া কোথায়, হনলুলু কোথায় আর হালিশহর কোথায়, আর হাবড়া কোথায় আর খুলনা কোথায়, তারা বোঝেই না। তারা আন্তর্জাতিক মিডিয়ার দায়িত্ব সমস্ত কিছু নিয়ে বলে আমরা কিভাবে খবর করব, আমরা কিভাবে বাঁদিকে হেঁটে খবর পড়বো, না চেয়ারে বসে পড়বো, ময়ূকের মতন দৌড়ে খবর পড়বো, না শান্তভাবে মিনমিন করে খবর পড়বো। সারা পৃথিবীতে একটা ঝাঁকুনি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ভারত তার অগ্রগণ্য ভূমিকায় রয়েছে। এটা আবারও বলছি, এটা যারা খুব পাওয়ারফুল মার্কিন ডিপ স্টেট হোক বা আন্তর্জাতিক লবিগুলো হোক, তাদের পছন্দ হচ্ছে না, এবং তাদের খুব স্পষ্ট ভাষায় বলতে এই নরেন্দ্র মোদীর মতন একগুয়ে লোকটাকে পছন্দ হচ্ছে না। এটা একটা সময় ইন্দিরা গান্ধীর ক্ষেত্রেও হয়েছিল। ভারতকে বা আমাদের মতন এশিয়ার দেশগুলোতে তারা একটা পুতুল সরকার বসিয়ে রাখতে চায়। আমি নাম বলবো না, কিন্তু ভারতবর্ষেও শোনা যায় যে একটা দীর্ঘ সময় ধরে একটা পুতুল সরকার ছিল, যে কোনো সময় স্ট্যান্ড আপ বললে স্ট্যান্ড আপ করতো, সিট ডাউন বললে সিট ডাউন করতো, এবং পুরোটা করতো আমেরিকা এবং কিছু কিছু ক্ষেত্রে ইটালির অঙ্গুলি হিলনে। এই সমস্ত কিছুর একটা পরিবর্তন নরেন্দ্র মোদী চাইছে, এবং নরেন্দ্র মোদীকে হারানো যাচ্ছে না, কোনোভাবেই হারানো যাচ্ছে না। একটা সময় রাহুল গান্ধীকে পিচ করা হলো, অর্থাৎ সামনে দাঁড় করানো হলো, মানে সচিন তেন্ডুলকার বিরুদ্ধে ধরে নিন কোনো একটি পাড়ার কোনো একটা ক্রিকেটারকে দাঁড় করানো হলো, বলা হলো এই সচিন তেন্ডুলকারকে আউট করতে পারবে, করতে পারলো না। তারপরে আবার তাকে রিলঞ্চ করা হলো, তারপরে আবার রিলঞ্চ করা হলো, তারপরে আবার রিলঞ্চ করা হলো। মানে প্রায় ধরে নিন একটা হিরোকে 25 বা 26 বার লঞ্চ করলো তার দল বা তার প্রোডাকশন হাউস, কিন্তু তারপরেও সে ফ্লপ দিয়ে যাচ্ছে। তারপর অনেকে বলল যে অরবিন্দ কেজরিওয়াল আসলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়াবে। তারপর বলা হলো না, নিজেই বললেন আমি 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 করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভাবলেন যে তিনি প্রধানমন্ত্রী হবেন, সেগুলোও বালি। এখন বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা অ্যাসপিরেশন নিয়েছেন যে যুব শক্তি হিসেবে, নবজোয়ার হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তিনি দাঁড়াবেন, এবং সে কারণে তিনি কয়েকটা মারাত্মক কথা বলছেন। অ্যাপারেন্টলি বা দেখে হয়তো মনে হচ্ছে যে এটা তিনি এমনি এমনি বলেছেন। ওই সোহম চক্রবর্তী যেরকম হেলথ ড্রিঙ্ক খেতেন এমনি এমনি, যেভাবে তৃণমূল এমনি এমনি রেপ করে দেয়, যেভাবে কয়লা গরু এমনি এমনি চুরি হয়ে যায়, ঠিক সেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনি এমনি বোধহয় বলে ফেলেছেন। এটা অনেকে বলছেন আমাকে, না না ময়ূক এতটা ডিপে ভাবা উচিত না। আমি বলছি এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় এজেন্ডা হওয়া উচিত। দাদা, আপনারা তৃণমূল কংগ্রেসকে আন্ডার এস্টিমেট করছেন, আমি আন্ডার এস্টিমেট করছি না। তৃণমূল কংগ্রেস
ডিপ স্টেটের ফাঁদে পড়েনি তো? বিদেশি শক্তি তৃণমূল কংগ্রেসকে নিয়ন্ত্রণ করছে না তো? একটা সময় তৃণমূল কংগ্রেসের যারা বিরোধী তারা লাগাতার বলে গেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন হিলারি ক্লিন্টনের সাথে দেখা করার এত প্রয়োজনীয়তা ছিল। বামপন্থীরা একটা সময় বলে গেছে যে বামপন্থীদেরকে হটানোর জন্য আমেরিকা সবচেয়ে বেশি যাদেরকে সহায়তা করেছে সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। কিন্তু এই সমস্ত কিছু আমরা মানিনি, কিন্তু এখন কোথাও যেন একটা টেনশন হচ্ছে, কারণ আমরা সবাই দিদিকে খুব ভালোবাসি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বারবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শেখ শাহজাহানের মুখ্যমন্ত্রী নন, শুধু আরাবুলের মুখ্যমন্ত্রী নন, তিনি তো আমারও মুখ্যমন্ত্রী, তিনি তো তামান্নারও মুখ্যমন্ত্রী, অভয়েরও মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যান, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধহয় কোনো একটা কম্পালশন কাজ করছে, যে কম্পালশনটা এই মুহূর্তে রাহুল গান্ধীরও ডিপ স্টেটের হয়ে কাজ করার। হয়তো সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় বা অরবিন্দ কেজরিওয়াল বা রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কি ডিপ স্টেটের হয়ে এই কাজটা করছেন গোটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে? বাংলাদেশের যে ছবিটা, সেই ছবিটাই আসলে বারবার করে চেষ্টা হচ্ছে ভারতে রিক্রিয়েট করার। অর্থাৎ একটা সিনেমা খুব হিট হয়েছে, সেই সিনেমাটার সিকুয়াল কিছুতেই বানানো যাচ্ছে না ভারতবর্ষে। মোহাম্মদ ইউনুস পুতুল সরকারকে বাংলাদেশে বসিয়ে দিয়ে সেন্ট মার্টিনস বা অন্যান্য জিনিস, গোটা বাংলাদেশটা এই মুহূর্তে আমেরিকার পায়ের তলায় গিয়ে ঠেকেছে। ভারতকে কিছুতেই করা যাচ্ছে না। ভারতে চাপ সৃষ্টি করা গেছিল একটা কৃষি বিল নিয়ে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন এক লোক, সে কৃষি বিলটাই উইথড্র করে নিল, কারণ প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিলেন যে কৃষি বিল হোক বা যে কোনো ধরনের কিয়স তৈরি করার জায়গা, আসলে এটা স্বতঃস্ফূর্ত নয়, এর পেছনে খুব ডিপার একটা কনস্পিরেসি আছে, যেভাবে খালিস্তানিদেরকে বিভিন্ন সময় টাকা দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন, এই বাইকটা আপনারা বহুবার শুনেছেন, কিন্তু আরেকবার শুনুন এই কথাগুলো আমি যে বললাম তারপরে শুনুন। যে জেনারেল ইলেকশন 1 বছর আগে হয়েছে, সেখানে যদি ভোটার লিস্টে গড়মিল থাকে আর ফেক ভোটার থাকে এবং সত্যি বাংলাদেশি থাকে, সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত, এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে, তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা শুনলেন। এবার আপনারা একেবারে বাংলার থেকে অনেক দূরে পলিটিক্স করে একজনের কথা শুনুন, একই লাইনে, সেম লাইনে। পপ্পু যাদব, বিহারের পলিটিশিয়ান পপ্পু যাদব, যাকে নিয়ে অনেক সিনেমাও হয়েছে। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেগুলো বাংলায় বলছেন সেটারই স্ক্রিপ্টটা যেন হিন্দিতে পপ্পু যাদব বলছেন, এক স্ক্রিপ্ট। শুনুন। वोटर लिस्ट गलत थी, तो उस वोटर लिस्ट पर लोकसभा का चुनाव हुआ, तो सबसे पहले लोकसभा भंग हो, और लोकसभा भंग हो, प्रधानमंत्री रिजाइन करे, उसके बाद एसआईआर करवा ले पूरे देश का, तब फिर से चुनाव हो, और फिर से हम लोग चुनाव में चले। तो पहले तो লোকসভা ভঙ্গ करने की बात हो। এবং ঠিক সেই জায়গাতে সন্দেহটা হচ্ছে, কোনো একটা স্ক্রিপ্ট, কোনো একটা দস্তাবেজ, যে দস্তাবেজটা প্রত্যেককে দেওয়া হয়েছে এবং সেই দস্তাবেজ মোতাবেক যেন কাজ করতে হবে। মানে আজ শনিবার, কাল রবিবার, পরশু সোমবার, ইত্যাদি ইত্যাদি করে তোমাকে এই জিনিস করতে হবে। ওই প্যাক বা আইপ্যাক বলে একটি কোম্পানি আছে না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন তৃণমূলের নেতারাই বলেছেন যে সকালবেলা উঠে কোন পাঞ্জাবি পড়তে হবে সেটাও তারা ঠিক করে দেয়। এখানেও যেন কোনো এক বিদেশি শক্তি আছে যারা বলে দিচ্ছে যে আজকে তোমাদের কৃষকদেরকে খেপাতে হবে, আজকে তোমাদেরকে লোক খেপাতে হবে এসআইআর নিয়ে, কালকে তোমাকে ওয়াকফ নিয়ে ট্রেন বাস জ্বলছে এরকম একটা সৃষ্টি করতে হবে গোটা দেশ জুড়ে। আন্তর্জাতিক মিডিয়া আসবে, সেই সময় তোমাকে বলতে হবে যে দেখো আমাদের ভারতবর্ষে নির্বাচনটাই কতটা ফ্লড, অর্থাৎ নির্বাচন হয় না, আমাদের দেশে শুধু রিগিং হয়, আমাদের দেশের ইভিএম গুলোতে চিপ বসানো, সেই ইভিএম গুলোতে সমস্যা আছে, আমাদের দেশে ব্যালট বক্সগুলো নরেন্দ্র মোদী সমস্ত কিছু চুরি করে নেয়, আমাদের দেশের ইলেকশন কমিশন আসলে বিজেপির দপ্তর থেকে চলে, ইত্যাদি 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 ইত্যাদি। একেবারে সেম টুল কিট অনুসারে যেভাবে ভিয়েতনামে সরকার ফেলেছিল, যেভাবে বাংলাদেশে সরকার ফেলে দেওয়া হয়েছিল, যেভাবে পাকিস্তানকে দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছে, ভারতকে তারা পাচ্ছে না দখল করতে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি তো বলবো মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রিস্কটা যে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেছিলেন, এবং মাথায় রাখুন বলার সময় একটা কথা উনি অস্ফুটে বলে ফেলেছিলেন, এটা সাধারণত হয় না, কিন্তু সেদিন প্রধানমন্ত্রী বলে ফেলেছিলেন
যে আমি জানি যে আমার পার্সোনাল কি ক্ষতি হবে, অনেকটা পার্সোনাল ক্ষতি হয়ে যাবে, কিন্তু তারপরেও আমি এটা হতে দেব না। আপনাদের হয়তো মনে হচ্ছে যে আমেরিকা শুধুমাত্র রাশিয়ার তেলের জন্য এটা করে, আরে চায়নাও তো রাশিয়ার তেল কেনে। আমেরিকা আসলে ভারতবর্ষে দাঁত ফোটাতে পারছে না, তারা ভারতবর্ষের বাজার, ভারতবর্ষের ক্ষেত, এই সমস্ত কিছুতে মাথা গলাতে পারছে না। আপনি জানেন আমেরিকা সবচেয়ে বেশি নজর দিয়েছে কোথায়? আমাদের দুগ্ধজাত প্রোডাক্টে, আমাদের ডেয়ারি ইন্ডাস্ট্রি, সেটা পুরোটা আমেরিকা দখল করতে চায়। আমাদের হসপিটালসগুলো সমস্ত আমেরিকান কোম্পানি কিনে নিতে চায়। আমাদের সমস্ত বীজ যেগুলো কৃষকেরা, আমাদের যে ধান বোনা হচ্ছে সেই সমস্ত ধানও, তার পেটেন্টও আমেরিকা নিয়ে তারা বিশ্বজুড়ে ব্যবসা করে আমাদেরই কৃষকদেরকে দিতে চায়। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন, তিনি বলেছেন এটা করতে দেবেন না। চিংড়ি মাছ থেকে, ইলিশ মাছ থেকে, মাগুর মাছ থেকে শুরু করে সমস্ত মাছ, সেই সব মাছের পুরো ইন্ডাস্ট্রিটা আমেরিকা দখল করে নিতে চায় ভারতবর্ষে। মানে বকলমে আমেরিকার দালালি করে কোনো এক সরকার যদি আমাদের দেশে থাকে তাহলে আমেরিকা সবচেয়ে বেশি খুশি হবে, আর সেটাই নরেন্দ্র মোদী হতে দিচ্ছেন না। এবং হতে দিচ্ছেন না বলে প্রবলেম হয়ে যাচ্ছে। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রথম প্রশ্ন, এবং সেই প্রশ্নের পরে আমি সরাসরি চলে যাব আমার অতিথিদের কাছে। প্রথম প্রশ্ন ময়ূকের এই মুহূর্তে, এবার বাংলাদেশ কায়দায় অভ্যুত্থান চাইছে বিরোধীরা, এবার বাংলাদেশ কায়দায় অভ্যুত্থান চাইছে বিরোধীরা, একটা কু করার চেষ্টা করছে, একটা ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে, যেখানে বারবার তারা চেষ্টা করছে, বারবার তারা বলছে সরকারটাকে ফেলে দিতে, সরকার ভেঙে যাক, কোলাপস করে যাক, ডিসলভ করে যাক লোকসভা। যারা এই মুহূর্তে রয়েছেন, যে দুজন, তাদের কাছে প্রথমে যাব। অরিন্দম ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন এবং অরিত্র দত্ত বণিক রয়েছেন, আমি দুজনের কাছেই যাব। অরিন্দম বাবু, আপনার কাছে প্রথমে যাচ্ছি। খুব স্পেসিফিক আমার আজকের ডিবেটের পয়েন্ট, বারবার হেরে গিয়ে এবার বিরোধীরা বাংলাদেশ কায়দায় অভ্যুত্থান চাইছেন। খুব স্পেসিফিক পয়েন্ট, এসআইআরকে সামনে রেখে নৈরাজ্যে হাওয়া দিচ্ছে বিদেশি শক্তি। আমি সাবধান করছি বাঙালিদেরকে। অরিন্দম দা। ময়ূক, একদম সহজে বলে দিই যে একটা সময় এই যখন ব্রিটিশরা চলে গেল, আজকে স্বাধীনতা দিবস, এর জন্য বলতেই হয় 15ই আগস্টের স্বাধীনতা দিবসে নতুন করে আমরা পরাধীন হয়েছিলাম, কারণ একটি পরিবারের হাতে মাউন্টব্যাটেন এবং এটলি দেশটা ছেড়ে দিয়ে চলে গেলেন। তারা হয়ে গেল সোভিয়েতের একটা কলোনি। এই আমেরিকার তখনকার লোভটা ভারতবর্ষের প্রতি ওই বিশ্বের দুই শক্তির জন্য পারেনি। প্রথম সুযোগ এলো 1971 সালে ভারতকে দখল করার, কারণ ভারতের বাজার তখনও প্রায় 60 কোটি লোক। ইন্দিরা গান্ধী আটকালেন। অবশ্যই ইন্দিরা গান্ধীকে মনে রাখতে হবে, বাংলাদেশ আজকে স্বাধীন হলো এবং আটকে গেল, আবার সোভিয়েতের আন্ডারে রইল। 1991 নরসিমা রাও যখন মুক্ত করলেন, সোভিয়েতের পতন ঘটল, আমেরিকার কাছে নতুন সুযোগ তৈরি হলো এবং সুন্দরভাবে আমেরিকা নতুন করে কলোনি গোছাতে আরম্ভ করলো এবং চলছিল বেশ ভালোভাবেই। ভারতবর্ষ যেরকমভাবে নামেই স্বাধীন, তার প্রত্যেকটি ডিফেন্স থেকে, চামচ থেকে দুধের জায়গাটি পর্যন্ত তার সমস্ত কিছু বিদেশি মুদ্রা দিয়ে কেনা হতো, সবটাই ডেফিসিটে চলত এবং নিজস্ব কোনো রকম নিজের আত্মনির্ভরতা দূরের কথা, ডিফেন্স থেকে আরম্ভ করে অফেন্স, কোনো রকম কোনো জায়গা দিয়ে ভারতবর্ষ নিজের কিছু বানানোর কথা ভাবেনি। কোনোটা বুলগেরিয়া থেকে আসে, তো কোনোটা অস্ট্রেলিয়া থেকে, কোনোটা হচ্ছে নিউজিল্যান্ড থেকে এবং বেশিরভাগটাই হচ্ছে আমেরিকা থেকে। এই অবস্থা থেকে মুক্ত করার চেষ্টা শুরু করলেন 2014 সালে নরেন্দ্র মোদী এবং যথারীতি তখন থেকেই নরেন্দ্র মোদীকে প্রথমে আমেরিকা ভেবেছিল ঠিক যেরকম করে গত 60 বছর চলেছে এরকমই একজন পুতুল গভর্নমেন্ট, দেখা গেল না, উনি তা নন। সুতরাং আমেরিকা চিরকাল পৃথিবীতে যা করে এসছে তার বিরোধী শক্তিকে উস্কানো, অভ্যুত্থান ঘটানো এবং এটা বারবার করেই দেখবে, আমি পুরনো অভিজ্ঞতার থেকেও না বলেই বলছি,
হঠাৎ করে রাহুল গান্ধীকে বারবার করে দেখবে যে একবার শুরু করলেন হিন্ডেনবার্গ থেকে নিয়ে এসে ঠিক আদানি 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 কোটি কোটি টাকা। তারপর শুরু হলো হিন্ডেনবার্গ মুছে গেল, হিন্ডেনবার্গ উঠে গেল, আদানি কিন্তু টিকে আছে। কারণটা কি ছিল? আমেরিকার কোম্পানি স্টেলমেথ পোর্ট আর পোর্ট ওয়ার্ক সাইন অ্যাজ ওয়েল অ্যাজ চাইনিজ গ্লেভিয়ান লুং, এই দুটো পৃথিবীর সবচেয়ে বড় তিনটে পোর্ট কোম্পানিকে হারিয়ে দিয়ে আফ্রিকার 71টা পোর্টের অর্ডার পেয়েছিলেন হচ্ছে আদানি। আমেরিকার কর্পোরেট সহ্য করবে কেন? এবং এটাও তো বলা হয় যে বিশ্ব তার মুঠোর মধ্যে, যার হাতে বন্দর আছে, যার হাতে বন্দর আছে। বণিকের মানদণ্ডই রাজদণ্ডতে রূপান্তরিত হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়। আজকেও যেখানে অর্থ সেইখানেই শাসন। সেখানে চাণক্য বলেছিল চিরকাল রাজার কাজ নয় ব্যবসা করা, রাজার কাজ হচ্ছে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা এবং তাদের পুষ্টি জ্ঞাপন করা। আমরা উল্টোটা করেছিলাম সোভিয়েত অর্থনীতির মাধ্যমে। নরেন্দ্র মোদী এই জন্য বারবার করে কি বলছেন? আত্মনির্ভর ভারত, নতুন করে উঠেছে। হিন্ডেনবার্গ থেকে আদানি বন্ধ হয়ে গেল। তারপর শুরু হলো পেগাসাস পেগাসাস পেগাসাস, যাতে সমস্ত জায়গা দিয়ে আবার একটা জায়গার লোকের মনে সন্দেহ তৈরি করা যায়। তারপর শুরু করলেন কি? তারপর অসাধারণ জিনিস শুরু করলেন, ইভিএম নাকি বাজে। ঠিক, ইভিএম খারাপ, ইভিএম খারাপ, ইভিএম খারাপ, নির্বাচন খারাপ, নির্বাচন নষ্ট হচ্ছে, নির্বাচন নষ্ট হচ্ছে। যেই আবার ব্যাঙ্গালোরটা জিতে গেলেন, কর্ণাটক জিতে গেলেন, চুপ হয়ে গেল, কারণ তখন আবার ইভিএম ভালো হয়ে গেল। এইবার শুরু করেছেন এসআইআর এসআইআর এসআইআর। কংগ্রেস আমলে এর আগে বিজেপি ছাড়া 12টি এসআইআর হয়েছে, 13 নম্বর এসআইআর অটল বিহারীজির সময় হয়েছে। 28 লক্ষ লোক, মানে ভারতবর্ষের 13টা অলরেডি এসআইআর হয়ে গেছে। এবং তোমায় সবচেয়ে বড় কথা বলে দিই, একটা কথা বলে শেষ করি। এই ডিপ স্টেটের আন্ডারে ব্রিটিশ থেকে আরম্ভ করে মইনিহান 65 কোটি টাকা ঢেলেছিলেন ভারতবর্ষে কংগ্রেসকে জেতানোর জন্য। এগুলো চিরকালই ছিল, ওয়েস্ট কংগ্রেস ছিল চিরকালই, আমরা একসময় বলতাম খানগ্রেস। একদম ওয়েস্টার্ন এবং আরবের পেট্রোডলারে চলা একটি ভারতবর্ষের পাপেট অর্থনীতির দল ছিল সেই খানগ্রেস। যেটা বলে শেষ করি, এত লোক বলছে ভুয়ো ভোটার, এসআইআর। আচ্ছা, মাত্র 1 বছর আগে 20শে নভেম্বর 2024 লোকে তো বলছে না অদ্ভুতভাবে যে 580 লক্ষ মানে 5.8 crore, মানে 6 কোটি ভুয়ো রেশন কার্ড ধরা পড়লো। ঠিক, তখন তো লোকের কোনো রকম ঘেলদোল নেই। কারণ কি বলতো? ভোট নেই তো ওখানে। 6 কোটি লোক, তার মানে ভুয়ো তো প্রমাণিতই হয়ে গেছে। তার মানে 6 কোটি বাংলাদেশি মুসলমান আছে এবং রোহিঙ্গা আছে, তো প্রমাণিত। তখন মনে হয়নি। এখন কোন জায়গায়? কারণ রেশনটা বন্ধ হয়েছে। তখন আমরা ধরেছি পশ্চিমবঙ্গে কত? 90 লক্ষ রেশন, 6 কোটির মধ্যে। সারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে, ভাবতে হবে ময়ূক, সেটা 22 কোটির মধ্যে 1.5 কোটি। আর 10 কোটির মধ্যে 90 লক্ষ। শুধু ঐকিক নিয়মে অঙ্কটা করে নাও যে কোথায় ভারতবর্ষের মধ্যে ভুয়ো বাংলাদেশি মুসলমান, ভুয়ো বার্মিজ মুসলমান বা রোহিঙ্গা মুসলমান বসে আছে। এবং আজকে সেই 5 কোটি 6 কোটি বেরিয়ে আসছে। এককালে মমতা ব্যানার্জি বলেছিলেন 2 কোটি 2004 সালে। তারপরে এটা 1980 সাল থেকে সিপিএম এর মাধ্যমে চলছে। এটা এককালে বারাসাত বর্ডার, হিলি বর্ডার, শিলিগুড়ি বর্ডার, মাদারিহাট বর্ডার দিয়ে ঢুকছিল। এরপরে তখন কি ছিল? রেশন কার্ড। তারপর হলো এপিক কার্ড। আধার কার্ড হওয়াতে যেটা অসুবিধা হয়ে গেছিল, যে আধার কার্ড, এই যে কালকে বলা হচ্ছে এটা নিয়ে, আধার কার্ড নিয়ে বায়োমেট্রি কথাটা মানে কি? আমরা বায়োলজির লোক, ফরেনসিক, তোমার চোখের আইরিস নেয়। পৃথিবীতে 700 কোটি লোকের চোখের আইরিসটা আলাদা। এই চোখের আইরিসটাকে টেস্ট করার জন্য যে সার্ভারটা দরকার, সেটার জন্য আমি প্রতি মুহূর্তে আধার কার্ডটাকে টেস্ট করতে, ভেরিফাই করতে পারবো না। সের জন্য আমাকে প্রায় 23 লক্ষ মেশিনের অর্ডার দিতে হবে। ওই জন্যই আমরা আধার কার্ডের ভেরিফিকেশন, নইলে আধার কার্ড নিয়ে নিতাম। আধার কার্ড আমাদের কাছে একদম প্রুফ, কারণ ওটা পাসপোর্টে ইউজ করা হয়। কেন বারবার করে ওরা জোর করছে আধার কার্ডের জন্য? কারণ জানে সেই ডিপ স্টেট, আগে যেটাকে বলে সিক্রেট সার্ভিস, যে আধার কার্ডটা যদি ঢুকিয়ে দেওয়া যায়, ওরা জানে কিন্তু আমাদের 23 লক্ষ মেশিন আসতে আসতে এখনো 2 বছর লাগবে। সেই টাকা না, সেই জিনিসটাকে, সেই সেট আপ জোগাড় করতে, যেভাবে আমাদের 100 কোটি ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন লেগেছে, সেটা আমরা গড়ে তুলেছি। এই জিনিসও তৈরি করো, তখন আধার কার্ডকে বলবো এই মুহূর্তে আমরা বলে দিচ্ছি দাঁড়িয়ে, এই মুহূর্তে 10 কোটি আধার কার্ড আছে জালি ভারতবর্ষের মধ্যে, এবং 6 কোটি জালি মুসলমান বাংলাদেশি আছে এবং মুসলমান রোহিঙ্গা আছে। তার মধ্যে 1 থেকে 1.5 কোটি পশ্চিমবঙ্গ এবং আসামে আছে। বেশ, আমি অরিন্দম দা, আপনার কাছে
আবার হয়তো যাব, কিন্তু অরিত্রর কাছে যাওয়ার আগে একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলছিলেন, অর্থাৎ মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, বা নিজেদের এমন কিছু জিনিস তৈরি করো যেটার জন্য, হ্যাঁ আমরা কি সব কিছু দেশীয় ব্যবহার করতে পারবো? এই কোটটাই আমি যে পরে আছি সেটা হয়তো বিদেশ থেকে এসেছে, এই টাইটা হয়তো চায়না থেকে এসেছে, আমি যে ঘড়িটা পরে আছি হয়তো সুইজারল্যান্ড থেকে এসেছে। সব কিছুকে আমরা নিজের দেশে বানাতে পারছি না, কিন্তু চেষ্টাটা তো করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তাটাই যেন একটা ভয়ানক জায়গা নিয়ে ফেলছে সিআইএর কাছে। সিআইএ বুঝতে পারছে যে ডোনাল্ড ট্রাম্প আটকাতে পারবে না, ডোনাল্ড ট্রাম্প আসবে যাবে, সিআইএ থাকবে, যেভাবে আইএসআই থাকে। এবং সিআইএ যেন তেন প্রকারণে বোধহয় এবার কিছু পাপেটকে সামনে গিয়ে দিয়েছে। অরিত্র, একই প্রশ্ন, মানে কোথাও গিয়ে একটা ক্রাইসিস তৈরি করা। দেখো, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু দেশটা যদি বিক্রি হয়ে যায়, বাংলাদেশে কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, একদম পাশের দেশ, তুমিও দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি। যতই আমরা লড়াই করি না কেন টেলিভিশনে বসে, আমাদের খারাপ লাগে যে এত ডেভেলপিং একটা কান্ট্রি হতে পারতো বাংলাদেশ, জিডিপি এত এগিয়ে যাচ্ছিল, সেই দেশটা এই মুহূর্তে মানে কি জায়গায় দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সিরিয়াতে এই মুহূর্তে বাংলাদেশের মানুষরা থাকে। ভারতকে যেন একটা রেপ্লিকা করতে, বা তুমি সিনেমার দলের, সিনেমার জগতের মানুষ, একটা সিকুয়েল বানানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশ স্টাইলে। অরিত্র, দেখুন, আমার প্রথম প্রশ্নটাই হলো যে ইলেকশন কমিশন এবং ইলেকশন প্রক্রিয়াটার ওপরে মানুষের আস্থা যাতে উঠে যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য বিরোধী দল উঠে পড়ে লেগেছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে একদম লেটেস্ট যে বড় ইলেকশনটা হয়েছে সেটা হচ্ছে আমাদের পার্লামেন্ট বা লোকসভার ইলেকশন। আমাকে একটা কথা বলুন, প্রধানমন্ত্রী একটা বড় লার্জ টার্গেট দিয়েছিলেন যে 400 পার হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। এবার আমরা জানতাম, যারা অ্যানালিসিস করেছি আপনার চ্যানেলেও, যে হয়তো ওটা পূরণ হবে না, এবং আমরা দেখলাম ড্রাস্টিক্যালি পূরণ তো হলোই না, এবং মানুষের কোথাও গিয়ে হয়তো সরকারের প্রতি সেই জায়গায় আস্থা ছিল না এই সরকারের প্রতি, তার জন্য বিজেপির সিট কিন্তু বেশ খানিকটা কমলো। এবার যদি এই গভর্নমেন্টের যে ব্যবস্থাটা, এই রাষ্ট্রের যে ব্যবস্থাটা, সেখানে ইলেকশন ব্যবস্থা যদি 100% করাপ্টেড হতো, তাহলে তো প্রধানমন্ত্রী 400 জায়গায় 500টা সিট পেয়ে যেতেন। তাহলে তার সিট কমলো কি করে? প্রথম কথা, কমলো মানে তার মানে যে লোকটা তাকে ভোট দেননি, তার মানে তার ভোটটা কাউন্ট হয়েছে বলেই তার সিটটা কমলো, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় কথাটা হচ্ছে, আপনি যদি দেখেন, আমরা একটু ব্রিটিশ শাসন থেকে যদি শুরু করি, সবসময় বাইরের যে উপনিবেশিক শক্তি যখন একটা জায়গায় কলোনি তৈরি করে, তারা কিন্তু বাইরে থেকে পুরো লটবহরটা আনে না। ব্রিটিশরা যখন আমাদের এখানে শাসন করছিলেন, তখন তারা কিন্তু পুরো সৈন্য সামন্ত আমাদের ব্রিটেন থেকে আনেননি। এখানকার লোকেদেরকে ব্রেন ওয়াশ করে এখানকার একটা অংশের মানুষকে এখানকার মাতৃভূমির এগেনস্টেই ব্যবহার করা হতো। সেই কারণেই কিন্তু ব্রিটিশ সেনাবাহিনী, ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ যে এক্সিকিউটিভ ব্যবস্থা, তার মধ্যে তো ভারতীয়রাই করতেন। একজন ভারতীয় আরেকজন ভারতীয়কে লাঠিপেটা করছে, গুলি করে মারছে একজন সাদা চামড়ার লোকের নির্দেশে, এই তো ইতিহাস। এবার বিষয়টা হচ্ছে যে এইটাই সময়ের সাথে সাথে বিবর্তিত হতে হতে এখনকার যুদ্ধক্ষেত্র তো আর গুলি বন্দুক কামান নিয়ে হয় না, এখন স্ট্র্যাটেজিক ওয়ারফেয়ার, ইকোনমির ওয়ারফেয়ার, অর্থনীতির ওয়ারফেয়ার। এবার এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে নব্য উপনিবেশবাদ। আজকে এই যে বাংলাদেশের রেফারেন্সটা নিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এবং ভারতের ডিপ স্টেটের অপারেশনটা খানিকটা একই। কিভাবে এক? আপনি দেখুন, ভারতবর্ষের বুকে আপনি স্ট্র্যাটেজিক্যালি একাধিক গভর্নমেন্টের রিপোর্ট স্টাডি করলে বুঝতে পারবেন যে এই একই মডেল বাংলাদেশে আছে, সেটা হচ্ছে এনজিও মারফত কমিউনিকেশন পৌঁছে দেওয়ার মডেল। এই একই ঘটনা বাংলাদেশে আমেরিকা করবার চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় আদিবাসীদের ডেভেলপমেন্টের নামে একটা এনজিও করে দিচ্ছে, তার সাথে ভারতবর্ষের কোনো বডির কোনো সম্পর্ক নেই। এখানে শিক্ষা প্রসারের নামে করে দিচ্ছে, শিক্ষা প্রসারের নামে বাচ্চাগুলিকে শেখাচ্ছে যে এই সমাজ, এই ভাষা, এই রাষ্ট্র, এই দেশ, এই ভূমি আসলে খারাপ, তুমি পশ্চিম থেকে যা শিখছো। আমার কাছে একটা হিসেব ছিল, আমি সেটা এখন মনে করতে পারছি না। বাংলাদেশে, আমি সেটা ব্রেকও করেছিলাম, বাংলাদেশে নির্বাচন নিয়ে আলোচনা সেমিনার করার জন্য নাকি সিআইএ খরচা করেছিল প্রায় 100 কোটি টাকার উপর। এক্স্যাক্টলি সো। এবং এই যে জায়গাটা, ইলেকশন কিভাবে হয়, মানে নিশ্চয়ই সিঙ্গারা, মিষ্টির প্যাকেট এইসব দিতে 100 কোটি টাকা খরচা হয়েছে বাংলাদেশে। এবং বিষয়টা হচ্ছে এই যে বিভিন্ন এনজিও বা গ্রাউন্ড লেভেলগুলিতে ভারতীয় কাঠামোর ছদ্মবেশে এই ডিপ স্টেটের বিভিন্ন এজেন্ট বা স্লিপার সেলগুলি ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ে এরা যেটা করে, মানুষের মধ্যে আমাদের এক্সিস্টিং স্ট্রাকচারটা সম্পর্কে একটা অনাস্থা তৈরি করে। আমি খুব বিরক্ত হয়েছিলাম এবং রুষ্ট হয়েছিলাম যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বিরোধী দলনেতা
ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের অর্থনীতি নিয়ে কি বলছেন সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, রাদার দেন তার কাছে তো স্ট্যাটিস্টিক্সটা রয়েছে যে ভারতবর্ষের অর্থনীতি জিডিপি কি, ভারতবর্ষের এই মুহূর্তের ইনইকুয়ালিটিটা কমছে, ভারতবর্ষে কোথায় কোথায় ক্যাপেক্সে বিনিয়োগ বাড়ছে, সেই তথ্যটা তো বিরোধী দলনেতার কাছে রয়েছে। অথচ তিনি নিজে একটা ভারতবর্ষের বিরোধী দলনেতা যার কাজ সরকারকে সঠিক প্রশ্ন করা, সেইটা না করে তিনি ডোনাল্ড ট্রাম্পের জয়ধ্বনি গাইলেন যে উনি বলেছেন ডেড ইকোনমি, তাই আমি ডেড ইকোনমি। মানে ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ না বলবেন যে আমি ভারতীয়, তার মানে ভারতীয় না, উনি সার্টিফাইং অথরিটি। এই যে জায়গাটা, এটার মূল কারণটাই হচ্ছে যে আমাদের মননে চিন্তনে সমস্ত জায়গায় যে পশ্চিমে যা হচ্ছে তার এগেনস্টে, যে মিডিয়া নিয়ে আপনি বলছেন, আপনি অবাক করা কাণ্ড, অপারেশন সিঁদুর নিয়ে যখন খবর হচ্ছে বিভিন্ন জায়গাতে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো কোনো ভারতীয় খবরের কাগজের কথাকে বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন ব্রিটেনের কোন একটা কাগজ কি বলছে, নিউ ইয়র্কের কোন একটা কাগজ কি বলছে, অথচ আমার দেশের খবরের কাগজ বা ইউটিউবার ব্লগারদের কথা আপনি শুনবেন না। তার মানে এটা কি, ক্রমাগত আমি প্রেসকে আমি বিশ্বাস করব না, আমি নির্বাচন ব্যবস্থাকে বিশ্বাস করব না, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিচার ব্যবস্থা কাউকেই বিশ্বাস করব না। এবং আমার কনক্লুডিং রিমার্ক হচ্ছে এটা, আপনি দেখুন, আপনাকে আমি একদম সঠিক ডেটা দিয়ে আপনাকে বলছি যে শুধুমাত্র এই ব্যবস্থাটা শুধু যে বড় রাজনীতি সেক্টরে আছে তা না, এইটা কিন্তু ছাত্র রাজনীতি এবং এডুকেশনাল ইনস্টিটিউটের মধ্যেও আছে। এই বামপন্থী সংগঠনগুলির ব্যাকএন্ডে একটা বিরাট অঙ্কের ফান্ডিং বিদেশ থেকে আসছে, কোনোটা পোল্যান্ড থেকে আসছে, কোনোটা স্পেন থেকে আসছে। আপনার চ্যানেলে লাগাতার প্রোগ্রাম করেছিলাম যখন ব্রাত্য বসুকে আক্রমণ করার নামে তার গাড়ি থেকে জাতীয় পতাকাটা খুলে ফেলা হয়েছিল। আমার ব্রাত্য বসুর প্রতি রাগ থাকতে পারে, আমি বিক্ষোভ দেখাতে পারি, কালো পতাকা দেখাতে পারি, কিন্তু জাতীয় পতাকাটা খুললেন কেন একজন ছাত্র? তার মানে কি, যে আমি জাতির আইডেন্টিটিটাকেই অস্বীকার করি, আমি রাষ্ট্রটাকে অস্বীকার করি। ব্রাত্য বসু না নরেন্দ্র মোদী সেটা তার কাছে ইমেটেরিয়াল। এবং এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশন এখনো স্কুলে কলেজে বিভিন্ন ছাত্র রাজনীতির মধ্যে ঢুকে রয়েছে। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলগুলি তারা কোথাও গিয়ে এদের সাথে কম্প্রোমাইজড হচ্ছেন। কংগ্রেসের এই ইতিহাস বহু পুরনো আছে, তার মধ্যে আমরা ঢুকছি না, কিন্তু অদ্ভুতভাবে দেখুন তৃণমূল কংগ্রেস বাংলাদেশের সুরে গান গাইছে। কেন এই কথা বলছি? তার কারণ যখন বর্ডার ডিসপিউট নিয়ে আলোচনা হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে বারবারই যখন জিজ্ঞেস করা হয় বলে কেন্দ্র কেন বর্ডার সিল করছে না। কেন্দ্র যখন বারবার বলছে যে জমিটা দাও, আমি বর্ডারটাকে সিল করি, কেন্দ্রের বক্তব্যটা খুব সিম্পল। কেন্দ্রের বক্তব্য হচ্ছে যে আমার ক্রিমিনাল নেটওয়ার্কটাকে বন্ধ করতে হবে। এবং বাংলাদেশ তখন একটা যুক্তি উপস্থাপনা করছে যে ভারতবর্ষের সাথে আমার যে চুক্তি ছিল সেখানে 150 ইয়ার্ডের একটা কন্ট্রাক্ট ছিল, যে এর মধ্যে আমরা কোনো বর্ডার তৈরি করতে পারবো না। অদ্ভুত ব্যাপার, এটা বাংলাদেশের যুক্তি ইন্টারন্যাশনাল ট্রিটিতে সে দিতে পারে। তৃণমূল কংগ্রেস সেই একই সুরে গান গাইতে আরম্ভ করলো, তারাও বললো যে 150 ইয়ার্ডের মধ্যে আমি জমি ছাড়বো না, এখানে ল্যান্ড করতে দেবো না। সেই জন্য কয়েক হাজার কিলোমিটার কিন্তু আনফেন্সড বর্ডার, রাতের অন্ধকারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্মাগলিং, মানব পাচার, অস্ত্র পাচার, সোনা পাচার, গরু পাচার হয়েই চলেছে। ফলে এই জায়গাটা খুব অ্যালার্মিং। এটা দিয়ে শেষ করছি যে আমাদের কিন্তু বুঝতে হবে যে রাজনৈতিক বিরোধিতা করা অন্য জিনিস আর পশ্চিমের হয়ে দালালি করা অন্য জিনিস। তাই বিরোধিতা করুন, নিজের দেশকে অগ্রাধিকার দিয়ে বিরোধিতা করুন, নিজের দেশের ভালোর জন্য। কিন্তু আমি মানে যারা দুজনে এই মুহূর্তে রয়েছে তাদের বাদেও আমি দর্শকদের জিজ্ঞেস করছি, তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের একটা কম্পালশন তৈরি হচ্ছে মিথ্যাচার করার, ফেক নিউজ পেডল করার। এটা খুব ভয়ঙ্কর। মাথায় রাখবেন, আমি বা আমার মতন যে সাংবাদিক, ইউটিউবার যারা রয়েছেন, তারা একটা ভুল করে ভুল খবর যদিও করে দেয়, তাহলেও কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ এমন করে যেন সন্ত্রাসবাদী। মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুলিশের এখনো দম নেই পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে 41-এর নোটিশ পাঠানো। ঠক 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 করে কাঁপে নবান্নতে ফেক নিউজের জন্য নোটিশ পাঠাতে। এদিকে বিরাট বিপ্লবী হয়ে যায় যখন ইউটিউবারদেরকে নোটিশ পাঠাতে হয়। আমি দেখেছি কত ছোট ছোট পোর্টাল, ইউটিউবের যারা ইউটিউবার রয়েছে তাদেরকে কিভাবে হেনস্থা করার চেষ্টা হয়। আমাকেই বহু সরকারি প্রেমপত্র পাঠানো হয়, আমি ভালোবাসি, পড়িও। আমি আবার একটা ফেক নিউজ বাস্টিং বা ফ্যাক্ট চেক করার জন্য এই মুহূর্তে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটা আমি লাগাতার করছি, আমি পারছি না, আমি হেল্পলেস বলে আপনাদেরকে বারবার বলেছি, এটা আপনারাও শেয়ার করুন। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী। আপনি কি করে কমব্যাট করবেন ওনাকে যখন উনি স্টেজ থেকে লক্ষ লক্ষ মানুষের সামনে, এত মাইক, এত ক্যামেরার সামনে একটা ডাহা মিথ্যা কথা বলেন? আমি তো একটা বেসরকারি চ্যানেল, বাকি বহু মিনমিনে মিডিয়া এই কাজে আমার সাথে হাত বাড়াচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটাকেই ধ্রুব সত্যি মেনে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি নিয়ে আবারও বলছি, কি বলেছিলেন শুনুন। আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক
একটা নয়ডাতে দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন, আবারও বলছি এটা মিথ্যা কথা, আবারও বলছি, কালকেও বলেছি, পরশুও বলেছি, আজও বলছি এটা মিথ্যে কথা। প্লিজ আপনারা এই ফাঁদে পা দেবেন না। দিল্লিতে, নয়ডাতে এরকম কোনো ঘটনা ঘটেনি যেখানে বাঙালি বলে কান কেটে নেওয়া হচ্ছে, যেখানে বাঙালি বলে ঘর ভাড়া দেওয়া হচ্ছে না, যেখানে বাঙালি বলে হোটেলে থাকতে দেওয়া হচ্ছে না। এটা সম্পূর্ণ মিথ্যাচার। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন ডাহা মিথ্যাচার। নয়ডার এই হোটেলে, বটানিক্যাল গার্ডেনের পাশে সেক্টর 44-এর এই হোটেলে এরকম কোনো ঘটনা ঘটেনি। নয়ডা পুলিশ একেবারে ক্ল্যারিফাই করেছে, স্পষ্ট ভাষায় বলেছে। পাশাপাশি হোটেল কর্তৃপক্ষ তারাও যথেষ্ট প্রতিবাদ করে বলেছে তাদের গেস্ট বুক, সেই গেস্ট কল ডিটেল, সেগুলো পর্যন্ত রিপাবলিক বাংলার সামনে খুলে দেখিয়ে বলেছে যে প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে বাঙালি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই হোটেলে থেকেছে, যথেষ্ট ভালো রিভিউ দিয়েছে। এই ঘটনাটি আসলে একটি বচসা হয়েছিল হোটেল রুমকে কেন্দ্র করে। আমাদের প্রতিনিধি রিয়াঙ্কা ওই হোটেলে গেছিল এবং সেখানকার স্টাফরা কি বলেছেন একবার শুনবো। নতুন করে বাংলা নিয়ে আরেকটা ঘটনা উঠে আসে নয়ডা সেক্টর 44-এ, যেখানে বলা হয়েছে যে দুজন যারা বাংলা বলে, যারা কলকাতা থেকে, নিউ টাউন থেকে তারা নয়ডা এসেছিল, তাদেরকে থাকতে দেওয়া হয়নি কারণ তারা বাঙালি। আমরা এই মুহূর্তে সেই হোটেলে রয়েছে এবং আমি সরাসরি হোটেলের রিসেপশনিস্ট যে ওই মুহূর্তে ছিল তার সাথে কথা বলবো। अमित, आप उस वक्त थे जब ये घटना हुई थी? जी, मैं यहीं पे था। 302 उनको रूम दिखाया था, तो वो रूम उनको पसंद नहीं आया क्योंकि हमारे रूमों में ज़्यादातर सीलन बहुत है, सीलन है प्लस इतना रूम, मतलब रूम का जो पेंट है वाइट कलर का है, तो वो इतना गंदा हो चुका है रूम, तो वो इसी बात को लेके उन्होंने रूम नहीं लिया। अब उसके बाद उन्होंने क्या करा क्या नहीं करा ये पता नहीं है। अब मेरे को बताया जा रहा है कि जो उन्होंने, मतलब जो भी मेल डाला है मीडिया पे लिखा है कि वेस्ट बंगाल, मतलब कि हमारे वेस्ट बंगाल को चेक इन मना कर दिया ये बोल के कि बांग्लादेशी हैं। बांग्लादेशी क्यों है? वेस्ट बंगाल में बांग्लादेश में बहुत अंतर है। कह रहे कि वेस्ट बंगाल से आपने लोगों को रहने दिया है? बिल्कुल रहने दिया है। এদের রেজিস্টারে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু যারা গেস্ট এসেছে তাদের থাকতে দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের উপর আমরা ফোকাস করে আমাদের ভিজুয়ালস দেখাচ্ছি যে কিভাবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে বা যারা বাংলা বলে তাদেরকে এখানে আগেও থাকতে দেওয়া হয়েছে এবং যেই রকম অ্যালিগেশনস লাগানো হচ্ছে যে বাংলা বললেই থাকতে দেওয়া হয়নি, বাংলাদেশি ভেবেই থাকতে দেওয়া হয়নি, সেসব ভুল। আমার সাথে এই মুহূর্তে আমি চেষ্টা করছি সারা ভারতের যারা পরিযায়ী শ্রমিক সংগঠন স্বর্ণকার তাদেরকে নিয়ে আসার। আজ এই মুহূর্তে সুশীল মণ্ডল রয়েছেন আমার সাথে, পরিযায়ী শ্রমিক, চেয়ারম্যান ফেডারেশন অফ ইন্ডিয়ান জুয়েলারি আর্টিজান অ্যাসোসিয়েশন, তিনি স্বর্ণ শিল্পী। এই মুহূর্তে সুশীলবাবু, আপনি যদি আমাকে শোনেন, আপনি কোন শহর থেকে বলছেন? বাবু নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। কোথা থেকে? ব্যাঙ্গালোর থেকে। তা আপনি যে এই কথা বলছেন, আপনার ঘরে আবার পুলিশ ঢুকে পড়েনি তো? আপনি বাংলায় কথা বলছেন তো, অ্যারেস্ট করবে না তো? মহেশ বাবু, হ্যাঁ, আপনাকে নমস্কার জানাই। আজকের আলোচনা সভার আপনার চ্যানেলকে, আপনাদের দর্শকদেরকে এবং সমস্ত ভারতবাসীকে এই পবিত্র ৭৯তম স্বাধীনতা দিবসের এই পূর্ণ লগ্নে আন্তরিক শুভেচ্ছা আপনাকেও এবং গৌরব অভিনন্দন জানাই। স্বাধীনতা আন্দোলনে সারা ভারতবর্ষকে মহান বাঙালিরা যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, আমি একজন বাঙালি হিসাবে নিজেকে গর্ববোধ করি। স্বাধীনতা আন্দোলনের প্রধান সেনাপতি, আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস যেভাবে উপেক্ষিত হয়েছিলেন, আমি খুবই দুঃখিত আমি বাঙালি হিসাবে। কিন্তু বর্তমান যে নেতৃত্ব পুনরায় যে তেনার শ্রেষ্ঠ পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিয়েছেন, সেই হিসাবে বাঙালি হিসাবে আমরা জাগরিত বা সম্মানিত করার জন্য বর্তমান নেতৃত্বকে আমি কুটনিশ জানাই। বলুন আপনার কি প্রশ্ন আছে? সুশীলবাবু, আমার একটাই প্রশ্ন, আপনারা কি বাঙালি বলে আপনাদের কি মারধর করা হচ্ছে? আপনাদের কি বের করে দেওয়া হচ্ছে ব্যাঙ্গালোর, দিল্লি, হরিয়ানা এখান থেকে? আপনারা স্বর্ণশিল্পী, আপনারা কি ভয়ে আছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ব্যাপক ভয়ে আছেন, কান কেটে নেওয়া হচ্ছে, হোটেলে থাকতে দেওয়া হচ্ছে না বাঙালি বলে। মহেশবাবু, এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলে মনে করি। এর আগেও আমি একটা প্রতিক্রিয়া দিয়েছিলাম এই চ্যানেলের বা খবরের কাগজের দেখার পরে।
আমি সারা ভারতবর্ষের আমাদের স্বর্ণশিল্পীদের 70 থেকে 80 লক্ষ লোক আমরা ভিন রাজ্যে বসবাস করি। গত 9 তারিখেও আমি চণ্ডীগড়, লুধিয়ানা, অমৃতসর এবং দিল্লি ঘুরে এসেছি। 11 তারিখে আমি ফিরে এসেছি। আমাদের ভারতীয় বাঙালির উপরে কোনো অত্যাচার হচ্ছে বলে মনে হচ্ছে না, কিন্তু ছোটখাটো যদি কোনো একটা ঘটনা ঘটে থাকতে পারে সেটা কিন্তু পুরো এইটাকে নিয়ে অপপ্রচার করার কোনো প্রয়োজন নেই বলে মনে করছে। আচ্ছা, আপনাদের এই স্বর্ণ শিল্পী হিসেবে কত লোক মোটামুটি যুক্ত, যারা বাংলা পশ্চিমবঙ্গের লোক সারা ভারতবর্ষ ছড়িয়ে আছেন? সারা ভারতবর্ষের ভেতরে 90% স্বর্ণশিল্পী আমাদের বাঙালি, ভারতীয় বাঙালি। 2 কোটি প্রায়। সারা ভারতবর্ষে যত স্বর্ণশিল্পী থাকে, চাহে রাজস্থানী হোক, গুজরাটি বা কানাডিয়ান, তামিলিয়ান, তেলেগিয়ান, সমস্ত ভারতবর্ষের ভেতরে স্বর্ণশিল্পের মধ্যে যারা যুক্ত আছেন 90% আমাদের ভারতীয় বাঙালি। তাহলে আপনারা আসছেন কবে? দুর্গাপুজোর আগেই কি এই 90% বাঙালি যারা, তারা সব চলে আসছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন আপনাদের সবাই চলে আসতে। আপনি কোন জেলার মানুষ? প্রত্যেকটা, আমার হুগলি জেলায় বাড়ি। হুগলি? তা আপনারা ফিরে আসছেন নিশ্চয়ই। মমতা ব্যানার্জি তো বলেছেন সবাইকে ফিরে আসতে, এখানে দারুণ কাজ আছে। ফিরে আসতে বললে তো হবে না, আমরা এখানে দুর্গাপুজো করি। প্রত্যেকটা শহরে আমাদের স্বর্ণশিল্পীদের দুর্গাপুজো আছে। আরে ওখানে তো অন্য রাজ্যে আছেন আপনারা, পশ্চিমবঙ্গে কেন ফিরে আসবেন না? মমতা ব্যানার্জি বলেছেন তো অন্য রাজ্যে অনুদান না নিয়েও আমরা দুর্গাপুজো করি এবং আমরা এখানে খুব ভালো আছি। খুব ভালোভাবে আমাদের বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমরা চেষ্টায় আছি বা করছি, আগামী দিনেও আমরা করব। বেশ, পুজো করছেন, রাম পুজো না করে বাঙালি ভয় পাচ্ছেন না? বাসুদেব বাবু এই মুহূর্তে রয়েছেন, বাসুদেব অধিকারী আরেকজন রয়েছেন এই মুহূর্তে সুরত থেকে। বাসুদেব বাবুও জুয়েলারি আর্টিজান অ্যাসোসিয়েশনের তরফ থেকে। বাসুদেব বাবু, আপনি সুরত মানে গুজরাটে, মানে নরেন্দ্র মোদীর জায়গা, অমিত শাহর জায়গা, আমারই তো ভয় লাগছে। আপনি বাংলায় বলছেন, আপনার বাড়িতে আবার পুলিশ চলে আসবে না তো? না, বন্দে মাতরম। বন্দে মাতরম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি একটা কথা আপনাকে বলতে চাই, আমাদের সুরাটে বিদ্যাসাগর বাংলা বিদ্যালয়ে আমরা করেছি 3 বছর হলো। এটা অনেক বড় আকারে হবে, অনেক বড় রূপ নিয়ে হবে। অতএব বাঙালিদের কোনো প্রবলেম হচ্ছে এটা কোনো রকম ভাবে আমরা মেনে নিতে পারবো না, আর এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা এখানে প্রায়, আপনাকে আগেও বলেছি, প্রায় 2-2.5 লক্ষ বাঙালি আছি। তার মধ্যে স্বর্ণকার হয়তো 2-2.5 লক্ষ বাঙালি গুজরাটে না সুরাতে শুধু বলছেন? অনলি সুরাটে, অনলি ফর সুরাটের কথা বলছেন। তারা কি মারধর, তাদেরকে কি মারধর দেওয়া হয় বাংলা বললে? না না না, কোনো রকম এটা ভুল, একদম এটা ভুল ধারণা। আর এটা কোনো রাজনীতির ছত্রছায়া এইভাবে মানে দূষিত করাটা ঠিক নয়। আমি গুজরাটে 45 বছর আছি, আর আমরা সব সময় মানে হিন্দু বলুন মুসলিম বলুন, আমরা কিন্তু একভাবে একসাথে আছি। কোনো মুসলিমকেও, ভারতীয় মুসলিমকেও কোনো টর্চার নেই। হ্যাঁ, যদি কোনো রোহিঙ্গা বা বাংলাদেশি হয় তার জন্য আমরা 24 ঘন্টা কোমর বেঁধে নেবে তাকে বাইরে বার করার জন্য আমরা সরকারের সঙ্গে আছি, প্রশাসনের সঙ্গে আছি। মানে আপনারা আমাদের কাগজ দেখাবেন? আমাদের কাগজ সেলিব্রিটিরা যে বলছে আমরা কোনো কাগজ দেখাবো না, আপনারা কি কাগজ দেখাবেন বলছেন? আমাদেরকে কাগজ দেখাবার মতো কোনো সময়ও আসে না আজ অব্দি, কোনো রকম প্রশাসন থেকে বা কোনোভাবে যে আমাদের কাছে কোনোদিনও ইনকোয়ারিও আসেনি। আচ্ছা, এটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এখানে একটা সিটি মানেই অবাঙালির ছত্রছায়া। এখানে প্রপার গুজরাটি আছে 12 থেকে 15%। আদার সব দেশের রাজ্যের লোক আছে, সবাই কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। কোনো রকম কোনো কিছু নেই। গুজরাটিরা এসে আমাদের সঙ্গে পরামর্শ নিয়ে কাজ করে, মানে এত ভালো আছে এখানে। গত রবিবারে একটা ফুটবল খেলা হলো, 6000 পাবলিক। ওখানে প্রায় 40% মুসলিম ছেলেরা ছিল, 60% হিন্দুরা ছিল। কোনো গুজরাটে নাকি সংখ্যালঘুদের উপর ব্যাপক অত্যাচার হয়? না না, একদম নয়। কোনো কারণে নিজের দোষ যদি কোথাও হয়ে থাকে সেটা কেউ রাজি, তার জন্য কেউ দায়ী না। বাসুদেব বাবু, যেহেতু সময় একেবারে অল্প, আমার এটা দায়িত্ব এটা জিজ্ঞেস করা সংবাদ মাধ্যমের হিসাবে, আপনারা ফিরছেন কবে সুরাত থেকে? সব ট্রেনে করে আমরা সম্বর্ধনা জানাবো, কারণ মমতা ব্যানার্জি তো বললো সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফিরে আসুন। আপনারা ফিরবেন না? না 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 না, এটা হয় না। সোনার বাংলায় আমরা বারে বারে ঘুরে যাব, আমাদের মাতৃভূমি ওটা, জন্মভূমি, কিন্তু কর্মভূমি এখানে, এইখানের মতো কর্ম মানে আমরা গুজরাট, এখানে তো কাশফুলের বালিশ বানাতে পারবেন আপনারা না? আমরা তো আপনি কি শুধুমাত্র সোনার গয়না বানাবেন? কাশফুলের বালিশ এখানে এপাং ওপাং ঝপাং ইন্ডাস্ট্রি আছে। না
না না পারবো না, আমরা চপ ভাইতে পারবো না, আর কাশফুলের বালিশও বানাতে পারবো না। আমরা মানে আপনারা সোনার গয়নাই বানাবেন? আপনি কোন জেলার মানুষ? আমরা ডায়মন্ড, আমি মেদিনীপুর জেলার মানুষ। হ্যাঁ, মেদিনীপুর জেলার মানুষ। মেদিনীপুর থেকে কত আনুমানিক আপনাদের মতন পরিযায়ী শ্রমিক স্বর্ণশিল্পী এই মুহূর্তে ছড়িয়ে আছেন গোটা দেশে? সারা ভারতবর্ষে হ্যাঁ মোটামুটি একটা আন্দাজ? হ্যাঁ হ্যাঁ, প্রায় কোটির উপরে শুধু স্বর্ণকার, আলাদা। না আমি সুশীল বাবু হাত তুলছেন, সুশীল বাবু ছোট করে বলুন। হ্যাঁ ইয়েস। আচ্ছা, আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে কথাটা হচ্ছে খুবই ভালো, আমি সাধুবাদও জানাই এই কথাটার জন্য, কিন্তু আমাদের বেসটা কে দেবে? আমাদেরকে কাজ করার একটা তো বেস দিতে হবে, যেটাকে জুয়েলারি পার্ক বলা হয়, এটা অন্য রাজ্যে সমস্ত জায়গায় চলছে। আমাদের কর্ণাটকেও কিন্তু একটা জুয়েলারি পার্ক তৈরি করা হচ্ছে, বা উত্তরপ্রদেশেও হচ্ছে। আমাদের কি গভর্নমেন্ট সেরকম কোনো পরিকল্পনা নিয়েছেন যে জুয়েলারি পার্ক তৈরি করবে, আমাদেরকে ওইখানে জায়গা দেবে? অবশ্যই আসবো, কেন আসবো না? নবান্নটা চেঞ্জ হয়ে গেছে তো অরিন্দম দা, একদম 30 সেকেন্ডস। ওই নবান্নটা ছিল জুয়েলারি হাব, এখন ওটা হয়ে গেছে প্রশাসনিক হাব। এই দুর্ভাগ্যের জায়গাটা এটাই, এবং এটাই হচ্ছে আমাদের, আপনি যেটা বললেন যে আজকে ব্যাঙ্গালোর বা মায়াপুরম হাব, বা আমাদের আজকে সম্পূর্ণভাবে উত্তরপ্রদেশের যে জুয়েলারি হাব, এআই হাব, টেক হাব, আমাদের পশ্চিমবাংলার যে এগুলো নেই। কি করে করবেন? আপনারা আসবেন কত এখানে? 15,000 টাকা পাবেন, যেখানে আপনারা 50,000 টাকা রোজগার করেন না। আপনাদের শ্রমিকরা মাসে, আমি জানি না জিএসটির মাধ্যম থেকে যে রাজ্য সরকার কতটা সাফল্য হতে পারতো, সেটা হয়তো আপনারা জানেন না, বা এটা হওয়া প্রয়োজন বলে মনে করি। বেশ, খুব খুব বড় কথা বললেন। আমি অন্তত একটা কথা আপনাদের বলতে পারি একেবারে অনুষ্ঠানের শেষে, সুশীল বাবু, বাসুদেব বাবু, ময়ূক আপনাদের কথাগুলো গোটা ভারতের কাছে পৌঁছে দেবে, এবং আপনাদেরও দায়িত্ব নিতে হবে। আপনাদের মতন যারা ফেডারেশন অফ ইন্ডিয়া জুয়েলারি আর্টিজান অ্যাসোসিয়েশন, বা যারা পরিযায়ী শ্রমিক হিসাবে হোটেল ইন্ডাস্ট্রিতে আছেন, আমার সাথে বহু বাঙালি যোগাযোগ করছেন, আমি তাদের এখান থেকে জবাব চাই বাংলা থেকে অ্যাসিওর করছি, তাদের আশ্বস্ত করছি যে আমি চেষ্টা করব একদিন প্রচুর বাঙালিকে নিয়ে, সারা বাংলার, সারা ভারতের বাঙালিদের নিয়ে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি অনুষ্ঠান করা। আমি হয়তো পেরে উঠছি না, আমি হয়তো প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় এত মিথ্যা কথা বলছেন, তার ফ্যাক্ট চেক করতে করতে হয়তো আপনাদের কথা আমি শোনাতে পারছি না, কিন্তু আমার কিন্তু মনে আছে, আমি ঠিক শোনাবো, লাগাতার শোনাবো। আপাতত ছোট্ট বিরতি নিচ্ছি। অনেক ভালো থাকবেন আপনারা, লড়াই করবেন, মাথা উঁচু করে বাঁচবেন। বিরতি। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH